আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য পাঠ, ইন্টারমিডিয়েটের সাহিত্য পাঠের প্রথম যে কবিতা ঋতুবর্ণন কবিতাটা নিয়ে। তো এই কবিতাটার ব্যাখ্যা আজকে আমরা যতটা সাবলীল সহজভাবে সম্ভব চেষ্টা করব আলোচনা করার। তো ঋতুবর্ণন কবিতাটা নিয়ে যদি প্রথম আলোচনা করতে চাই, তো কবিতাটার লেখক হচ্ছে কবি আলাওল। তো কবিতাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, স্পেশালি অ্যাডমিশনের জন্য, কারণ অ্যাডমিশনে এমসিকিউটা অনেক স্পেসিফিক জায়গা থেকে আসে। তো আমরা যদি প্রথমে কবি পরিচিতিটা দেখি, তো তোমরা দেখতে পাচ্ছ কবি পরিচিতি। তো কবি পরিচিতির এখানে দেখো, আলাওল 17 শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি, অর্থাৎ সৈয়দ আলাওল। এনার পূর্ণ নাম সৈয়দ আলাওল এবং এনার জন্ম 1607 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1680 খ্রিস্টাব্দে। তো আনুমানিক 1607 খ্রিস্টাব্দে ফতেহাবাদ পরগনার বর্তমান ফরিদপুর জেলা অর্থাৎ জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বর্তমান ফরিদপুর জেলার 17 শতকে কি নাম ছিল বা আদি নাম কি ছিল? তো এটা হচ্ছে যে ফতেহাবাদ পরগনার জালালপুর। তো এইভাবে বিভিন্ন কোশ্চেনের মারপ্যাচ অনেক সময় থেকে থাকে। তো ইনি হচ্ছে একজন মধ্যযুগের বাঙালি কবি। তো তরুণ বয়সে জলপথে চট্টগ্রাম যাওয়ার সময়ে তার পিতা ও তিনি পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তিনি তরুণ বয়সে কোথায় যাচ্ছিলেন? জলপথে চট্টগ্রামে যাচ্ছিলেন। চট্টগ্রামে কিভাবে যাচ্ছিলেন? জলপথে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে কী ঘটেছিল? তার এবং তার পিতার সঙ্গে পর্তুগিজ জলদস্যুদের একটা আক্রমণ ঘটেছিল এবং সেখানে তার পিতা নিহত হয়েছিলেন। আচ্ছা, তো এই আক্রমণে তার পিতা নিহত হন। তিনি ভাগ্যক্রমে বেঁচে আরাকানে উপস্থিত হন। তো আরাকান জায়গাটা হচ্ছে যে বর্তমান মায়ানমার বা বার্মা নামে আমরা চিনি জায়গাটাকে। তো একটা সময় সেটা আসলে বিভিন্ন রাজাদের কন্ট্রোলে ছিল। তো সেখানে প্রথমে আরাকান রাজের সেনা দলে তিনি কাজ পান এবং ক্রমেই রাজদরবারের প্রধান অমাত্য মাগন ঠাকুরের কৃপাদৃষ্টি লাভ করেন। তো প্রধান অমাত্য মানে অমাত্য বলতে অ্যাকচুয়ালি মন্ত্রীকে বোঝানো হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী বলতে পারি। এখন তো আমরা প্রধানমন্ত্রী বললে তো রাষ্ট্রনায়ককে বুঝি বা দেশের প্রধানকে বুঝি, বাট তখন রাজার পরবর্তী যে ব্যক্তি রাজাকে বিভিন্ন মন্ত্রণা দিত তাকে বলা হতো প্রধানমন্ত্রী। তো বর্তমানে আসলে সে রাজাদের যুগ যেহেতু নেই, সো বলা যায় যে প্রধানমন্ত্রী এখন একটা দেশের মানে যেটা হচ্ছে যে গণতান্ত্রিক দেশ, সেসব মানে ক্ষেত্রে প্রধানমন্ত্রী আসলে সব থেকে বেশি উপর লেভেলের, এবং যেসব হচ্ছে যে রাষ্ট্রপ্রধান দেশ সেখানে হচ্ছে যে রাষ্ট্রপতি সবার প্রধান। তো প্রধান অমাত্য মাগন ঠাকুরের কৃপাদৃষ্টি লাভ করেন এবং তিনি রাজসভাসদভুক্ত হন, অর্থাৎ তিনি একজন রাজসভার সদস্য হতে পারেন। তো তারই পৃষ্ঠপোষকতায় অর্থাৎ তারই সাহায্যে এবং কাব্য প্রতিভা ও বিদ্যা বুদ্ধির গুণে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন। অর্থাৎ পদ্মাবতী কাব্য কিন্তু রাজদরবারের প্রধান অমাত্য নাম কি ছিলেন? মাগন ঠাকুর। তার সহায়তায় কিন্তু পদ্মাবতী রচনা করা হয়। তো এই মধ্যযুগের বাঙালি কবি আলাওল এনার একটা শ্রেষ্ঠ কাজই হচ্ছে এই পদ্মাবতী। তো এটা সাধারণত একটা কাল্পনিক কাহিনীর কাব্যরূপ। তো এই কাহিনীটার আসলে ক্যারেক্টারগুলো বলতে গেলে সিংহলের রাজকন্যা পদ্মাবতী এবং চিতরের রাজা রত্নসেন এবং দিল্লির শাসক আলাউদ্দিন খিলজি এবং রাজা দেবপাল, মানে এই সকল চরিত্র এই পদ্মাবতী কাব্যের মধ্যে সাধারণত আমরা দেখতে পাই। তো সাধারণত এইটার মানে মূল হচ্ছে মালিক মোহাম্মদ জায়সীর পদ্মাবং, অর্থাৎ 1540 সালে এটা রচিত হয় এবং সেখান থেকেই পদ্মাবতী কাব্যগ্রন্থটা আর কি আসে। তো এটার অনুবাদ করেন আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল পদ্মাবতী, মানে অ্যাকচুয়ালি বলা যায় যে যে পদ্মাবং এইটারই অনুবাদটা হচ্ছে পদ্মাবতী। তো এটা হচ্ছে পয়ার এবং ত্রিপদী ছন্দে। যারা ভবিষ্যতে বাংলা নিয়ে পড়াশোনা করবা তারা এই পয়ার কি, ত্রিপদী ছন্দ কি, জিনিসগুলো নিয়ে আরও ডিপলি আলোচনা করতে পারবা। তো মালিক মোহাম্মদ জায়সী ভারতীয় সুফি কবি এবং পীর, মানে যিনি অ্যাকচুয়ালি এই পদ্মাবং জিনিসটার মালিক, মেইন ওনার বলা যায়। তো পদ্মাবতী নাটকও আছে। নাটক কাকার সেটা জানো? সেটা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত আমাদের। তো পদ্মাবতী নিয়ে তো টুকটাক আলোচনা করলাম। তো আমরা কবি পরিচিতিতে ফিরে যাই। তো রাজসভার শিক্ষিত ও পদস্থ ব্যক্তিদের সাহচর্যে থেকেই তিনি
কাব্যচর্চা করেছেন। তো তার মানে তার কাব্যচর্চাতে কি আসলে রাজসভার বা সেই আরাকানের রাজদরবারে যথেষ্ট একটা ক্রেডিট আছে বলা যায়। মানে তিনি সেরকম একটা পরিবেশ পেয়েছিলেন বলেই একজন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হতে পেরেছেন। তো তার চেতনায় নাগরিক চেতনা ও রুচির ছাপ সুস্পষ্ট। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তার রচনায় কি কি আছে। তো তার রচনায় নাগরিক চেতনা এবং রুচির ছাপ সুস্পষ্ট। তো তিনি বিভিন্ন ভাষার পারদর্শী ছিলেন, যেমন সংস্কৃত, আরবি, ফার্সি সহ বিভিন্ন ভাষায় বুৎপন্ন আলাওল অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। এখন তো আমরা শুধু বাংলাবাদী কিছুই জানি না, অথচ ক্লাস 1 থেকে আমরা এতদূর পর্যন্ত ইংরেজি পড়াশোনা করি, তারপরে দেখা যায় যে আমাদের ইংরেজিতে অনেক বেশি গাফিলতি থাকে। অথচ সেই সময়কার মানুষ একই সাথে সংস্কৃতি, বাংলা, ফার্সি বিভিন্ন ভাষায় অসামান্য পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন, এবং তারা সেসব বিভিন্ন ভাষাতে কাব্য পর্যন্ত রচনা করেছেন। তোমরা একটা জিনিস জানো যে আমি ইংরেজি জানি, কিন্তু আমার মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। এখন বাংলাতে আমি যত সুন্দরভাবে একটা গল্প লিখতে পারবো, দেখা যাবে যে আমি আমার আবেগটা সম্পূর্ণভাবে বাংলা ভাষার মধ্যে দিতে পারছি, কিন্তু ইংরেজিতে না আমি একটা কথা বললে না একটু ফর্মাল হয়ে যায়। কিন্তু তারা এতটাই পারদর্শী ছিলেন যে তারা যেরকম সংস্কৃতিতে কাব্য রচনা করেছেন, একইভাবে আরবিতেও কাব্য রচনা করেছেন বা ফার্সিতেও কাব্য রচনা করেছেন। অর্থাৎ সেই সব সাহিত্যেও তারা যথেষ্ট পরিমাণ পাণ্ডিত্যের অধিকার দিয়ে পরিচয় দিয়েছেন। সো তাদের নলেজটা আসলে কতটা হাই ছিল মধ্যযুগের মানুষদের, এটাই আসলে আমরা বুঝতে পারি যে তাদের বিভিন্ন পরিচিতিগুলো দেখলে। তো শিল্পকুশলী এই কবির অন্যান্য রচনার মধ্যে রয়েছে কাব্যর মধ্যে আমরা দেখতে পাই সয়ফুলমূলক বদিউজ্জামান, তারপর হপ্তপয়কর এবং সিকান্দার নামা। প্রশ্ন আসতে পারে যে সয়ফলমূলক বদিউজ্জামাল এটা কি কাব্য কার? সৈয়দ আলাওলের। হপ্ত পয়কর এটা কি? এটাও কাব্য কার? সৈয়দ আলাওলের। সিকান্দার নামা এটা নাটক না কাব্য? এটা অনেকে নাটক দাগাবে, বাট সিকান্দার নামা এটা হচ্ছে যে একটা কাব্য সৈয়দ আলাওলের। আর তার একটা নীতি কবিতা আছে, সেটা হচ্ছে যে তোহফা। তোহফা নামে একটা নীতি কবিতা আছে। এবং সঙ্গীত বিষয়ক একটা কাব্য আছে, সেটা হচ্ছে যে রাগতাল নামা। তো জিনিসটা তোমরা কিভাবে মনে রাখবা? জিনিসটা তোমরা মনে রাখবা যে সঙ্গীত বিষয়ক কাব্য রাগতাল নামা। এই যে রাগ তাল নামা, তাল আছে না, একটা তাল আছে, একটা রিদম আছে না এর মধ্যেই। সো এটাকে সঙ্গীত বিষয়ক কাব্য। আর তোহফা এটা হচ্ছে যে একটা নীতি কবিতা। তাছাড়া বাকি যে তিনটা আছে, সিকান্দার নামা, হপ্তপয়কর এবং সয়ফলমূলক বদিউজ্জামান, এই তিনটাই হচ্ছে যে কাব্য। সোকে। এবং লাস্ট হচ্ছে যে আলাওল 1680 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তো এইবার আমরা হচ্ছে যে মেইন কবিতাতে একটু প্রবেশ করব। সো মেইন কবিতাতে প্রবেশ করার আগে আর কয়েকটা হচ্ছে ইনফরমেশন আমার মনে হয় যে দেওয়া প্রয়োজন। এগুলো হয়তো বইয়ের বাইরে আছে, বাট এগুলো আমি আলাদাভাবে পড়ার সুবিধার্থে নোট করে রেখেছি। আমি সেখান থেকেই বলছি যে সৈয়দ আলাউলের পরিচয় সম্পর্কে তো আমরা জানলাম যে উনি মধ্যযুগের একজন বাঙালি কবি। উনি কিন্তু বাঙালি কবি। মজার একটা বিষয় হচ্ছে যে উনি বাংলা ভাষা জানতেন কি না সেটা কিন্তু উল্লেখ নেই। দেওয়া আছে যে সংস্কৃত, আরবি এবং ফার্সি সহ বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন। তো সাধারণত ধারণা করা হয় যে সংস্কৃত থেকেই যেহেতু পরবর্তীতে বাংলা ভাষার উৎপত্তি, সো সেই হিসেবে তাকে আসলে বাঙালি ট্যাগটা দেওয়া যায়। এবং যেহেতু তিনি ফরিদপুরের বাসিন্দা ছিলেন, সো মধ্যযুগের তিনি বাঙালি কবি। প্রশ্ন আসতে পারে যে তিনি ফরাসি কবি, তিনি আরবি কবি, নাকি বাঙালি কবি এরকম। বাট তিনি বাঙালি কবি অবশ্যই। এবং পদ্মাবতী কাব্যগ্রন্থ এটা হচ্ছে যে সিংহল দেশীয় রাজকন্যা পদ্মাবতীর উপখ্যান, এবং আরাকান রাজসভার অন্যতম কবি ছিলেন এই সৈয়দ আলাওল। তাছাড়াও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে তিনি শিরোমণি। সো আরবি, ফার্সি, হিন্দি ও সংস্কৃত ভাষায় সুপণ্ডিত ছিলেন। এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে যে ব্রজবুলি ও মঘি ভাষাও তার আয়ত্তে ছিল। এইটা সম্ভবত বইতে নেই, কিন্তু ইনফরমেশনটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এবার যদি আমরা পদ্যতে আসি, দেখো পদ্যের নামই হচ্ছে ঋতুবর্ণন। তো ঋতু বর্ণন, ঋতুটা কি? ঋতু হচ্ছে সিজন। বর্ণনটা কি? বর্ণন হচ্ছে এক্সপ্লেনেশন। সো তার মানে কি, সিজন বা ঋতুকে আমি এখন এক্সপ্লেইন করবো যে কোন ঋতু অ্যাকচুয়ালি কেমন, তাই না? তো কয়েকটা ইনফরমেশন আসলে শুরু করার আগে বলা উচিত, সেটা হচ্ছে যে এটা কোন ছন্দে রচিত। এটা হচ্ছে যে অক্ষরবৃত্ত ছন্দে রচিত, এবং এটার মূল যে পর্ব সেটা হচ্ছে যে 8 মাত্রার, এবং পর্ববিন্যাস হচ্ছে 8+6 মাত্রার। আর একটা জিনিস হচ্ছে যে এখানে একটা শব্দ আছে যে লয়।
তো লয় অর্থ হচ্ছে গতি, কিন্তু এই কবিতায় লয় মানে ধীর গতিকে বোঝানো হয়েছে। তো যখন আমি অক্ষরবৃত্ত ছন্দমাত্রার কথা বললামই, সো আমাদের বাংলা বইয়ের আরও কয়েকটা অক্ষরবৃত্তর কথা বলি। সেটা হচ্ছে যে তাহারেই পড়ে মনে, এটাও হচ্ছে 8+10 মাত্রার, কিন্তু এটা অক্ষরবৃত্ত। বিভীষণের প্রতি মেঘনাদ, এটা আবার অমিত্রাক্ষর, এটা হচ্ছে যে 8+6 মাত্রার। এবং ঋতুবর্ণন, এটাও অক্ষরবৃত্ত, এটা 8+6 মাত্রার। তো একটা জিনিস মনে রাখবা যে ঋতুবর্ণন কবিতাটা সাধারণত বলা হয়েছে ঋতু নিয়ে। তো মেইন যে ইনফরমেশন সেটা হচ্ছে যে এটা বসন্ত দিয়ে শুরু, শীত দিয়েই শেষ। কবিতাটা সবার হয়তো বোঝো বা না বোঝো, আমি আশা করি অন্তত একবার রিডিং দেওয়া আছে, বা রিডিং যদি নাও দেওয়া থাকে, বা ফার্স্ট যদি আমার এই লেকচারের মাধ্যমে তোমরা কবিতাটা শুরু করার ইন্টেনশনটা নাও, তো সেক্ষেত্রে একটা জিনিস নোট করে রাখো, সেটা হচ্ছে যে প্রথম 10 লাইনটা অ্যাকচুয়ালি বসন্তকালকে রিপ্রেজেন্ট করা হয়েছে। কোশ্চেনে আসতে পারে যে প্রথম 10 লাইন বসন্তকাল, পরবর্তী 4 লাইন হচ্ছে গ্রীষ্মকাল, এবং 15 থেকে 20তম লাইন হচ্ছে বর্ষাকাল, 21 থেকে 24তম লাইন হচ্ছে শরৎকাল, পরবর্তী 25 থেকে 26তম লাইন হচ্ছে হেমন্তকাল, এবং 27 থেকে 32তম লাইন হচ্ছে শীতকাল। সো তার মানে এটা কতটুকু? 32 লাইনের একটা কবিতা। আমরা পদ্য বলবো বইয়ের ভাষায়। সো যেটা প্রথমে আমি বললাম, বসন্ত দিয়ে শুরু, বসন্ত দিয়েই শেষ। দর্শক, এবার আমরা ধাপে ধাপে এক্সপ্লেইন করি। প্রথমে বলা হয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমি কবিতাটা অ্যাড করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে বসন্ত ঋতু, নবীন ও পল্লব। নবীন মানে নতুন, এবং পল্লব মানে পাতা। মানে বসন্ত ঋতু আসে, সব কিছু নতুন পাতা এবং ফুলে সেজে ওঠে, প্রকৃতির নবজীবন প্রকাশ পায়। তো প্রথমে কিন্তু বসন্ত ঋতুকে ধরা হয়েছে, যে বসন্ত ঋতুতে হচ্ছে নতুন পাতা গজায় প্রত্যেকটা গাছে গাছে। দুই পক্ষ আগে পাছে, মধ্যে সুমাধব। দুই পক্ষ বলতে বোঝানো হয়েছে গ্রীষ্মকাল ও শীতকাল। এবং সুমাধব, সুমাধব অর্থ হচ্ছে উত্তম বসন্ত। সু শব্দের অর্থ হচ্ছে উত্তম, আর মাধব মানে হচ্ছে বসন্ত। আগেকার সময়ে অনেকের নাম রাখা হতো মাধব। সাধারণত দেখা যেত যে যারা বসন্তকালে জন্মগ্রহণ করেছে তাদেরকে মাধব নামকরণ করা হয়েছে। আবার আগেকার সময়ে একটা মানে রোগ খুব মহামারী আকার ধারণ করে, এবং সেটা বসন্তকালেই হয়েছিল, যার জন্য সেই রোগটাকে বলা হয়েছিল বসন্ত রোগ। তো যার জন্য পরবর্তীতে বসন্ত শব্দটাই আবার দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা আতঙ্কের বিরাজ করছে। সো এটা অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে লাইনটা, যে দুই পক্ষ আগে পাছে, মধ্যে সমাধব, অর্থাৎ গ্রীষ্মকাল ও শীতকালের মাঝে উত্তম বসন্ত। একটা জিনিস দেখো, যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই যে শীত, বসন্ত, আবার কিন্তু গ্রীষ্ম, তাহলে দেখো গ্রীষ্মকাল এবং শীতকালে দুইটার একটা মধ্যবর্তী অবস্থায় বসন্তকাল না? এভাবে কি কখনো ভেবে দেখেছো? তো তাদের চিন্তা ভাবনাটা আসলে কতটা স্ট্রং ছিল, যে সাধারণত গ্রীষ্মকালকে আমরা একটা মেজর ঋতু ধরি, আর শীতকালকেও আমরা একটা মেজর ঋতু ধরি, আর এর মাঝখানেই কিন্তু আমাদের এই বসন্তকালটা, তাই না? তো বসন্ত ঋতুর আগমনে, বসন্ত ঋতুর যে আগমনকালীন সময়ে প্রকৃতির চারপাশ মাধুর্যে ভরে ওঠে। তো এই জন্যই আসলে এটাকে বলা হয়েছে যে সুমাধব, মানে উত্তম বসন্ত, নট অনলি বসন্ত, উত্তম বসন্ত। ওকে, সো নেক্সট হচ্ছে যে মলয়া সমীর হইলা কামেরও পদাতি। মলয়া সমীর মানে কি? মলয়া সমীর মানে হচ্ছে দক্ষিণা স্নিগ্ধ বাতাস। সমীর মানে বাতাস, আর মলয়া মানে হচ্ছে যে যে বাতাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে। কামের, কাম, কাম শব্দটা আমরা পরিচিত। কাম অর্থ হচ্ছে প্রেমের দেবতাকে বোঝানো হয়েছে। সাধারণত কাম মানে হচ্ছে প্রেম বোঝায়। সো প্রেমের আগমন, মানে প্রেম তো আর কোনো বস্তু না, বা প্রেম বলে তো অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোনো কিছু এক্সিস্ট করে না। তো অ্যাকচুয়ালি আমরা কি প্রেমের আগমন বলতে বুঝিয়েছি যে কামের পদাতি, অর্থাৎ প্রেমের দেবতার আগমন। সো পদাতি, পদাতি বলতে আমরা এখানে বুঝিয়েছি যে পদচারী সৈনিক। এখন আগেকার সময়ে যখন যারা ডাক টিকেটের পিয়ন ছিল, তারা কিন্তু এক গ্রাম থেকে আরেক গ্রাম, ওই যে তোমরা রানার কবিতাতে পড়ছো না, যে রানার হচ্ছে যে চিঠি নিয়ে চলে যেত, তো তাদেরকে হচ্ছে যে সংবাদ বাহক বলা হতো। তো তারা হচ্ছে যে
এক জায়গা থেকে আরেক জায়গা যে হেঁটে চলে যেত, তো এই জন্য তাদেরকে অ্যাকচুয়ালি বলা হতো যে পদচারী সৈনিক। ইংরেজিদেরকে বলা হয় আর্টিলারি। এটা সেনাবাহিনীতে একটা কোর আছে, আর্টিলারি কোর। তো এই জন্য পদচারী সৈনিক থেকে অ্যাকচুয়ালি এই সংবাদ বাহককেই কিন্তু পদাতি বলা হয়েছে। সো লাইনটার মানে জিনিসটা একটু বোঝো যে মলয়া সমীর হইলা কামের পদাতি, মানে দক্ষিণা স্নিগ্ধ বাতাসের মাধ্যমেই কিন্তু প্রেমের দেবতার মানে সংবাদ আসলো, বা সংবাদ বাহক হিসেবে আসলো প্রেমের দেবতা, যে যে বসন্ত চলে এসেছে। তো দক্ষিণা স্নিগ্ধ বাতাস মনকে সজীব করে তোলে এবং প্রেমের দেবতার পদচারণ ঘটে। পরবর্তী লাইনে আছে যে মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। মুকুলিত মানে হচ্ছে যে মুকুল দিয়ে ভরে যাওয়া। এই যে বসন্তকালে যখন শীতকালে পাতা টাতা ঝরে যায়, বসন্তকালে আবার প্রত্যেকটা গাছে মুকুল দেখা যায় না। তো কৈল মানে কি? কৈল মানে হচ্ছে করিল, এবং বনস্পতি মানে বট গাছ। তো বট মানে যে বৃক্ষে ফুল ধরে না কিন্তু ডিরেক্ট ফল হয়, অর্থাৎ বট গাছ বা অশ্বত্থ গাছ, বিভিন্ন কিছু আর কি হতে পারে। তো তার মানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে গাছপালা এবং বনসমূহ মুকুলিত ফুলে সজ্জিত হয়ে ওঠে। লাইনটা জাস্ট নর্মাল একটা লাইন, এত ডিপ কিছু না এখানে। পরের লাইনটা হচ্ছে কুসুমিত কিংসুক সঘন বনলাল। কুসুমিত মানে ফুটেছে, কিংসুক মানে পলাশ ফুল। তার মানে কি? মানে পলাশ ফুল ফুটেছে ঘন লাল হয়ে, অর্থাৎ মানে কিংসুক মানে কি পলাশ ফুল বা বৃক্ষ বলা হয়, মানে পলাশের যে গাছ। এটা তখন আমরা দেখি না যে রাস্তাঘাটে পলাশ ফুল বসন্তকালে লাল লাল পলাশ ফুল ফুটে আছে, কৃষ্ণচূড়া। তো এটাই বোঝানো হয়েছে যে পলাশ ফুলে ফুলে বন লাল রঙে ছেয়ে যায়। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গোলাল। সুরঙ্গ মল্লী এটার মানে হচ্ছে যে সুন্দর রঙের বেলি ফুল। এখন সুরঙ্গ মানে কিন্তু ওই গর্ত বা গহ্বর না, সুরঙ্গ। রঙ্গ মানে কি? ওই যে বলি না যে কি মনে খুব রঙ্গ লেগেছে, তো রঙ্গ মানে কি রং লাগা বোঝানো হয় বা রং। আর সু মানে কি? সু মানে হচ্ছে সুন্দর, তো এই জন্য সু রঙ্গ তার মানে হচ্ছে সুন্দর রঙের। আর মল্লী মানে হচ্ছে বেলি ফুল। লবঙ্গ, লবঙ্গ একটা মশলা, আমরা জানি যে লাল একটা মশলা লবঙ্গ। এবং গুলাল, গুলাল মানে অনেক বেশি লাল, বা এক কথায় আবির বোঝানো হয়। যেমন আমরা যে যখন দোলযাত্রা বা বিভিন্ন অনুষ্ঠানে আবির মাখায় না, সো এই আবিরকে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে গুলাল হিসেবে। তো সুরঙ্গ তো বললাম যে শোভন বর্ণ, আর আবির বা ফাগ বলা হয় সাধারণত গুলালকে। তো এটার মানে যে কি বেলি ফুল, লবঙ্গ, আবির ফুলের সুন্দর রঙে ভরে ওঠে প্রকৃতি। অর্থাৎ এক কথা যদি বলতে যাই যে যখন বসন্ত আসছে তখন দেখো চারিদিকটে বেলি ফুল ফুটছে, তারপরে পলাশ ফুল ফুটছে, তারপর এই যে সুন্দর রঙের বেলি ফুল ফুটছে, পলাশ ফুল ফুটছে, লাল লাল ফুল ফুটছে। তো এই লাল লাল ফুলগুলোকে না আমি মানে একবার কবি দেখে তার কাছে এটা লবঙ্গের মতো লাল মনে হচ্ছে, একবার দেখে তার কাছে আবিরের মতো লাল মনে হচ্ছে। তো এই জন্যই কবি বলেছেন যে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গোলাল। পরের লাইন, ভ্রমরের ঝঙ্কার কোকিল কলরব। ঝঙ্কার মানে কি? ঝঙ্কার মানে হচ্ছে যে গুঞ্জন। তো গুঞ্জন মানে আবার গুজব ভেবো না, ঝঙ্কার মানে এমনি জাস্ট গুঞ্জন বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে যে গুঞ্জন বলতে কি তোমার এই যে বিনা যন্ত্রের শব্দ বা গুঞ্জনকে বোঝানো হয়, মানে ঝঙ্কারটাকেই। তো ভ্রমরের গুঞ্জন এবং কোকিলের গান বসন্তের সুর তৈরি করে। বসন্ত আসছে, ভ্রমর ডাকছে, কোকিল কলরব করছে, কলরব মানেও ডাকা। শুনিতে যুবক মনে জাগে অনুভব। সেখানে দেখো একটা বিষয় কি যে একজন যুবক, মানে এবার একটা যুবকের রেসপেক্টে বলা হয়েছে যে এই যে বসন্তকাল, এই বসন্তকাল না একজন যুবক হচ্ছে পরিলক্ষিত করছে। তো সে পরিলক্ষিত করেই তার মনে না একটা অনুভব জাগছে। কিসের অনুভব? তার মনে জাগছে প্রেম বা কামের অনুভব। সো মানে অ্যাকচুয়ালি প্রথমে যে লাইনগুলো না, এই লাইনগুলো অ্যাকচুয়ালি সেই যুবকই মানে ধারণ করছে নিজের মধ্যে, যে এই যে নবীন পল্লব, নতুন পাতা আসছে, দুই পক্ষের মাঝখানে সুমধব বসন্তকালের আগমন হচ্ছে, এর মাধ্যমে প্রেমের দেবতা অর্থাৎ কামের পদাতি ঘটছে, এবং মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, অর্থাৎ মুকুল দিয়ে ভরে যাচ্ছে গাছ, এবং চারিদিকে হচ্ছে মশলার মতো বিভিন্ন ফুল ফুটছে। মানে এই সব কিছু দেখে যুবকের মনে একটা প্রেমের অনুভূতি জাগছে, মানে
তার মনে হচ্ছে যে আমার যদি এখন একটা প্রেমের সঙ্গিনী থাকতো তবে আমি তার সঙ্গে আমার প্রেমটাকে শেয়ার করতে পারতাম। মানে তার মধ্যে একটা কি কামের ভাব জাগছে বাংলা ভাষায় বলতে গেলে। তো তারপরে লাইনটা হচ্ছে, নানা পুষ্প মালা গলে বড় হরষিত। পুষ্পমালা মানে ফুলের মালা, গলে মানে গলায়, আর হরষিত, হরষিত মানে হচ্ছে আনন্দিত। তো এখানে কি নারীদের কথা বলা হয়েছে, যে বসন্তকালে কি তোমার নারীরা বিভিন্ন রকমের ফুল কালেক্ট করতো। এখনকার সময় তো সব আর্টিফিশিয়াল হয়ে গেছে, নারীরা মেকআপ ছাড়া সুন্দর বোঝে না, কিন্তু আগেকার সময় তো এত কিছু ছিল না। তখন নারীরা সেই বসন্তকাল পর্যন্ত ওয়েট করতো, এবং বসন্তকাল আসলে তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ফুল কালেক্ট করে একটা শঙ্কর মালা বানিয়ে সেটা হচ্ছে যে তাদের গায়ে গলায় পড়ছে, এবং তাদের শরীর থেকে তখন দেখা যাচ্ছে যে সেই মালার মাধ্যমে সেই ফুলের স্মেলটা আসছে। তো যুবকটা কিন্তু জিনিসগুলো দেখছে, যে এই যে মেয়েরা বিভিন্ন ফুল সংগ্রহ করছে, সেটার মালা গলায় দিচ্ছে, এবং মালা গলায় দিয়ে বড়ই হর্ষিত হচ্ছে, মানে বড়ই আনন্দিত হচ্ছে। তো তার মানে কি যুবকরা বসন্তের সুরে প্রেমের আবেগ অনুভব করে, এবং নানা ফুলের মালা তাদেরকে আনন্দিত করে তোলে। নারীদের কথা বলা হয়েছে। এরপরে দেখো, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। আচ্ছা, এমসিকিউ না এরকম আসবে যে বসন্তকালে কি হয়েছিল, শীতকালে কি হয়েছিল। আমি আসছি শীতকালে, এখনও বসন্ত থেকে বের হতে পারিনি। এরপর অবশ্য গ্রীষ্ম আসবে। এই যে ঝংকার কোকিল, এটা কিন্তু বসন্তকালে ডাকে। ঠিক আছে, এই প্রত্যেকটা লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো যেখানে ছিলাম, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। বসন মানে হচ্ছে বিচিত্র পোশাক, চর্চিত মানে চন্দন দিয়ে সাজা। মানে কি মেয়েরা তখন এই যে যখন মাল্টি কালার ফুলের মালা পরতেছে, তখন তাদের মনে হয় যে আমরা আর একটু সাজি। তখন তা কি তারা বিচিত্র পোশাক পরে, এবং বিচিত্র পোশাক পরে মানে চর্চিত, চন্দন চর্চিত, মানে তখন তারা চন্দন চন্দন দিয়ে সাজে। মানে একটা তখন মেয়ের একটা অবস্থা বুঝো যে আম, সুন্দর একটা ইউনিক মানে পোশাক পরছে, নতুন পোশাক পরছে, চন্দন দিয়ে সাজছে, সাথে সেই ন্যাচারাল ফুলের মালাটা গলায় দিছে। তার গলা থেকে হাসনা হেনা, বেলি, কৃষ্ণচূড়া, বিভিন্ন স্মেল আসছে তার বডি থেকে। তার তো আর পারফিউম ইউজ করতো না। এই সব কিছু দেখে মানে সেই যুবকটা তখন একটা কামের উত্তেজনা অনুভব করছে। তো তারা রঙিন পোশাক পরে এবং চন্দন মেখে উৎসবে যোগ দেয়, এটা বোঝানো হয়েছে। এরপরে দেখো, এবার বসন্তকাল কিন্তু শেষ হয়ে গেছে, এবার আসি যে শীতকাল, সরি গ্রীষ্মকাল। তো আমরা কিন্তু মানে কবিতাটা অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে তোমার আম, মানে মানুষের কি মানে মানুষ সর্বদা কাম প্রিয় বা প্রেম প্রিয়। মানুষের যে কোনো একটা সময় বা যে কোনো ঋতু বা যে কোনো পরিস্থিতিতেই কি মানুষ হচ্ছে যে প্রেম বা কাম দেবতাকে আহ্বান করে। তো বসন্তকালে ঠিক কোন কোন সিচুয়েশনে মানুষের মধ্যে প্রেমের অনুভূতি জাগে, সেটা কিন্তু এই লাইনগুলোতে এক্সপ্লেইন করা হয়েছে। মানে অর্থাৎ কবিতাটার থিমটা দেখো, থিমটা হচ্ছে যে প্রথমে কিন্তু বোঝানো হয়নি, প্রথমে বোঝানো হয়েছে যে আমি ঋতু সম্পর্কে আলোচনা করছি, যে ঋতুর বৈশিষ্ট্য দিচ্ছি, কিন্তু লাস্টে কিন্তু বলা হয়েছে যে মানে এই যে ঋতুর আমি বৈশিষ্ট্যগুলা আলোচনা করলাম, কারণ এই বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে একজন যুবকের মনে মানে নারীরা সাজে, এই সব মিলে একজন যুবকের মনে একটা কামের ধারণ মানে অনুভব সৃষ্টি হয়। সো পরবর্তী লাইনটা দেখো, নিঘাত সময়ে অতি প্রচণ্ড তপন। নিদাগ, নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মকাল। নিদাগ সময়ে অতি প্রচণ্ড তপন। সময়ে মানে টাইম, আগেকার সময়ে ওই অন্তস্তত ছিল না, তাই এ দিয়ে লেখা হতো। আর প্রচণ্ড তপন মানে তীব্র তাপ। এইবার কবি চালাকিটা দেখো, কবি কিন্তু এবার কিন্তু ডাইরেক্ট কিছু বলতেছে না, কবি কিন্তু আবারও সেই বসন্তকালের মতো গ্রীষ্মের একটা বৈশিষ্ট্যে চলে গেলেন, যে এই যে তোমার গ্রীষ্মকালে যে চারিদিকে হচ্ছে যে তীব্র তাপ হচ্ছে। মানে বসন্তকালে সাধারণত কি বলা হয়েছে, যে প্রথমে বসন্ত আসে, নতুন পাতায় ভরে যায় চারপাশ। গ্রীষ্মকাল ও শীতকালের মাঝে উত্তম বসন্তকাল। দক্ষিণের স্নিগ্ধ বাতাস প্রেমের বার্তা নিয়ে আসে, গাছপালায় নতুন কুড়ি দেখা দেয়, বনভূমি লাল হয় পলাশের ফুলে, বেলি ফুল, লবঙ্গ, গুলাল ফুলে ভরে যায়। মৌমাছির গুঞ্জন আর কোকিলের গান। আচ্ছা, ভ্রমর মানে কিন্তু মৌমাছিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। মৌমাছির মতো আরেকটা যে কি আছে না বললা, এটাও অ্যাকচুয়ালি ভ্রমরের তালিকায় পড়ে। তো যুবকদের মনে না প্রেমের আবেগ জাগায় সব কিছু। মানে আমি যদি একটু মানে সাবলীলভাবে বলতে চাই, ঠিক আছে। তো এবং মেয়েরা রঙিন পোশাক পরে, গলায় ফুলের মালা, চন্দন মেখে সবাই উৎসব করে। তো এইবার আমি গ্রীষ্ম ঋতুতে যেটা বললাম, যে
নিদাগ গ্রীষ্মকাল, অর্থাৎ নিদাগ গ্রীষ্মকাল বলতে উত্তাপকে বোঝায়, অর্থাৎ গ্রীষ্মকালে না সূর্যের প্রচণ্ড তাপ থাকে, যে নিদাগ সময়ে অতি প্রচণ্ড তপন। রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ। রৌদ্র ত্রাস মানে কি? রৌদ্র ত্রাস মানে রোদের তীব্রতাই, চরণ মানে হচ্ছে আশ্রয়। তো তার মানে হচ্ছে দেখো, স্মরণ, স্মরণ কিভাবে আশ্রয় হয়? স্মরণ শব্দটা আসছে হচ্ছে শরণাপন্ন থেকে। তো শরণাপন্ন বলতে কি? আমি তোমার শরণাপন্ন, তার মানে কি আমি তোমার আশ্রয় চাই। তো এখান থেকে অ্যাকচুয়ালি এটা আশ্রয়কে বোঝানো হয়েছে, যে মানুষ ছায়ার আশ্রয় খোঁজে রোজের, মানে খুঁজে রোদের তীব্রতা থেকে বাঁচার জন্য। আচ্ছা, সো পরের লাইনটা হচ্ছে যে চন্দন চম্পক মাল্য মলয়া পবন। চন্দন চম্পক মাল্য মানে হচ্ছে চম্পা ফুলের মাল্য বা চম্পা ফুলের মালা। মলয়া পবন, পবন মানে হচ্ছে বাতাস, মানে বোঝানো হয়েছে যে চন্দন চম্পক ফুল এবং মলয় বাতাস কিছুটা স্বস্তি দেয়। মানে জিনিসটা একটু ফিল করো, যে গ্রীষ্মকাল, চারিদিকে অসম্ভব পরিমাণ তাপ, কিন্তু এই যে হালকা একটু মানে চম্পা ফুলের মালা মতো যে বাতাস, এটা না মাঝে মাঝে একটু স্বস্তি দিচ্ছে, ঠিক আছে? মানে অসম্ভব গরম, বাসায় কারেন্ট নাই, তুমি গরমে বসে আছো, হালকা একটু যদি বাতাস আসে না তোমার বারান্দা দিয়ে, দেখবা মনটা শান্ত হয়ে গেছে। তো সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন, এই মদন মানেও হচ্ছে প্রেমের দেবতা। তো তার মানে একটা জিনিস বোঝানো হয়েছে যে বসন্তকালে তো দেখলাম যে চারিদিকে ফুল ফুটছে, মেয়েরা সাজছে, সব কিছু দেখে যুবকের মনে কামের একটা অনুভব জাগ্রত হয়। এবং এই গ্রীষ্মের যেই তাপদাহ আবহাওয়া, এই তাপদাহ আবহাওয়াতে যখন হালকা একটু মানে শান্তির বাতাস পাচ্ছি, তখনই আমার কাছে আমি একটা কাম অনুভব করছি। মানে ব্যাপারটা হচ্ছে যে বললাম যে মানুষ সবসময় কাম প্রিয়। মানে একটা বিষয় কি, যে তুমি ধরো যে তোমার ওয়াইফের সাথে একটা 5 স্টার হোটেলে গেছো, ধরো যে বেড়াতে গেছো, কোথাও হানিমুনে গেছো, সেখানে যে দেখতেছো যে রুম টুম বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজানো আছে, ডেকোরেশন করা আছে, এসি চলতেছে, তোমার মধ্যে না আলাদা একটা এক্সাইটেডমেন্ট কাজ করবে, যে তোমার তোমার মধ্যে না একটা ভালোবাসা জাগ্রত হবে, অটোমেটিকলি তোমার মধ্যে একটা উত্তেজনা জাগ্রত হবে। কারণ কি, সেই এনভায়রনমেন্টটাই এমন। এবার কথা হচ্ছে যে তুমি ধরো যে তোমার বাসায় আছো, বা তুমি ধরো যে এমন একটা কোথাও গেছো, যে ধরো তুমি হানিমুনে কোথাও গেছো, বাট যে তুমি ধরো যে একটা হোটেলে সিট পাইছো, সারাদিন কারেন্ট নাই, গেছো তো হানিমুনে, কিন্তু জানলা দিয়ে না মৃদু মৃদু বাতাস আসছে, তখন দেখা যাবে যে ওই তাপদাহ গরমে ওই হালকা একটু বাতাসেই তোমার মধ্যে প্রেম জাগ্রত হচ্ছে। আচ্ছা, সো গ্রীষ্মকালটাকে আমরা শেষ করলাম, এবার আসি বর্ষাকালে। সিরিয়ালেই কিন্তু যাচ্ছি। পাবন সময় ঘন ঘন গরজিত। পাবন মানে হচ্ছে বর্ষা, তো তার মানে হচ্ছে গরমকালে যেটা বললাম যে গ্রীষ্ম আসে প্রচণ্ড রোদ নিয়ে, অর্থাৎ গ্রীষ্মের আবহাওয়া দম্পতিদের প্রেমের উষ্ণতা বৃদ্ধি করে। সো গ্রীষ্ম আসে প্রচণ্ড রোদ নিয়ে, তোমার রোদ থেকে বাঁচতে সবাই ছায়ায় আশ্রয় নেয়, চন্দন চম্পা ফুল আর মলয় বাতাস কিছুটা শান্তি দেয়, এবং এই সময়ে প্রেমিক প্রেমিকারা আরও কাছে আসে, যেটা বললাম আর কি হানিমুনের উদাহরণ দিয়ে। তো পাবন সময় ঘন ঘন গরজিত, অর্থাৎ বর্ষাকালে মেঘের গর্জন ঘন ঘন শোনা যায়। গরজিত মানে গর্জন। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। সো নির্ভয়ে বরিশে জল মানে হচ্ছে অজস্র ধারায় বৃষ্টি হচ্ছে, চৌদিকে মানে চারিদিকে, পূরিত মানে ভরপুর। তার মানে হচ্ছে বরিশে মানে বর্ষিত হচ্ছে, অজস্র ধারায় বৃষ্টিপাত, পূরিত মানে যেটা বললাম পূর্ণ বা ভরা বা ভরপুর, অর্থাৎ বৃষ্টি অবিরত হয়ে চারিদিককে পূর্ণ করে ফেলছে। ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে। কৈলাস মানে কি? কৈলাস মানে হচ্ছে হিমালয় পর্বতের একটা অংশ, বা এটাকে বলা হয় শিবের বাসস্থান। আর মল্লার হচ্ছে সঙ্গীতের একটা সুর, বা আরও ভালোভাবে বলতে গেলে কি মালহার জায়গা থেকে এসেছে, অর্থাৎ সঙ্গীতের একটা রাগ, অর্থাৎ রাত্রির দ্বিপ্রহরে গাওয়া হয়। সো রাত্রির দ্বিপ্রহর এই সময় যদি কেউ রেগে যে গান গায়, তো সেই গানটাকে বলা হয় যে মানে মালহার বা মল্লার, মালহার থেকে এসেছে মলহার। তো বজ্রধ্বনি যেন মল্লার রাগের সুর সৃষ্টি করে, এরকম একটা বোঝানো হয়েছে, যে ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্রে বা গাও, মানে গাও এটা হচ্ছে যে গাত্র, ঠিক আছে? মানে এখন কিন্তু আমরা বৃষ্টির মধ্যে চলে গেছি, যে চারিদিকে অসম্ভব বৃষ্টি হচ্ছে। এইবার দেখো, দাদুরি শিখিনি রব অতি মন ভাত্রে। দাদুরি মানে হচ্ছে মাদি ব্যাং, এবং শিখিনি মানে হচ্ছে যে ময়ূরী। তো দেখো, তোমার হচ্ছে মাদি ব্যাঙের আরেক নাম হচ্ছে ভেকি, এটা কোশ্চেনে থাকতে পারে যে ভেকি মানে দাদুরি, অপশনে থাকতে পারে যে ভেকি ময়ূর, অন্যান্য দুইটা কিছু। সো
মাদি ব্যাং যদি না থাকে অবশ্যই ভিকি দাগাবা। আচ্ছা, সো এইটা বোঝানো হয়েছে যে অতিমন ভাত্রে মনে অনেক ভাব জাগে, অর্থাৎ ব্যাং এবং ময়ূরের ডাক বর্ষার সঙ্গীত পরিবেশন করে। সো দেখো, যখন বর্ষাকাল হচ্ছে তখন কি চারিদিকে অসম্ভব বৃষ্টি, না মনে হচ্ছে যেন মেঘ রেগে গিয়েছে, মানে মেঘ গর্জন করছে। তো এই সময় কি বর্ষা হইলে আবার ব্যাঙরা খুব আনন্দিত হয়। স্ত্রী ব্যাঙ মানে মাদি ব্যাঙ, স্ত্রী ব্যাঙ হচ্ছে যে তার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে। আবার ময়ূরও হচ্ছে যে নারী ময়ূর পেখম মেলে, তো তাদের কাছে এটা আনন্দ। আবার এই সময় দেখো, কিটকুল রবপনি ঝংকারে ঝংকারে। কিটকুল মানে হচ্ছে যে পোকামাকড়। সো যে লাইনে ছিলাম যে কিটকুল মানে হচ্ছে পোকামাকড় এবং পুনি মানে হচ্ছে পুনরায়। তো তার মানে কি যখন বর্ষাকাল হয় তখন হচ্ছে পোকামাকড়রা জানো পুনরায় ডেকে ডেকে ওঠে, পুনরায় ডেকে ডেকে ওঠে। পরবর্তী লাইনটা দেখো, শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। তো সে যুবকের কথা কিন্তু আবার বলা হয়েছে যে হরষিত মানে আনন্দিত এবং ডরে মানে হচ্ছে যে ভয়ে। তো এই সব কিছু শুনে যুবক হচ্ছে যে ভয়ও পাচ্ছে, এই যে মানে বজ্রপাত হচ্ছে, মেঘের গর্জন করছে, আবার তার মধ্যে একটা রোমান্টিক ভাবনাও জাগ্রত হচ্ছে। আহা বর্ষাকাল, বর্ষাকালে তুমি এবং খিচুড়ি থাকলে আর কোনো কিছুর অভাব নাই, এরকম একটা ফিলিংস আর কি। সেই জন্য হচ্ছে তার মধ্যে একটা মানে আনন্দিত হচ্ছে, আবার সে হরষিত ডরে, এটা বোঝানো হয়েছে। মানে অ্যাকচুয়ালি কবিতাটার মূল থিম কিন্তু 6 ঋতু না, কবিতাটার মূল থিম হচ্ছে মানে 6 ঋতু ঠিক আছে, বাট মূল থিমটা হচ্ছে যে যে কোনো সিচুয়েশনেই মানুষ হচ্ছে যে কামের পাগল। এই যে আমি বসন্তকাল, বসন্তকাল তো এমনি একটা প্রেমের সময়। বর্ষাকাল এত গরম, হালকা একটু বাতাসে আমি প্রেমময় হয়ে যাচ্ছি। বর্ষাকালে ময়ূরের পাখা মেলা দেখেই আমার হয়ে যাচ্ছে, মানে ময়ূরের পাখা মেলা দেখেই আমি হচ্ছে যে প্রেমের দেবতার কথা আমার স্মরণ হচ্ছে। আবার চারিদিকে একটা রোমান্টিক ওয়েদার, তাই না, যে বৃষ্টিপাত হচ্ছে, সুন্দর একটা সিচুয়েশন আমার কাছে আর কি। আবার আমি ভয়ও পাচ্ছি। এবার দেখো, আইলো শারদ ঋতু নির্মল আকাশে। শারদ, আইলো শারদ মানে শরৎকাল আসলো, মানে এবার শরৎকালের আগমনকে বোঝানো হয়েছে। দেখো, প্রশ্ন কিন্তু প্রত্যেকটা লাইন থেকেই আসতে পারে যে ময়ূর কোন লাইন কোথায় আছে। ময়ূর হচ্ছে যে বর্ষাকালে আছে, তারপরে ওই যে কোকিল ডাকে বসন্তকালে, বিভিন্ন লাইনের মারপ্যাচ কিন্তু আছে, ঠিক আছে। সো মানে আমি ব্যাখ্যা করে দিচ্ছি, বাট এই প্রত্যেকটা লাইন কিন্তু অনেক ভালোভাবে পড়া লাগবে, কারণ এমসিকিউ যে কোনো জায়গা থেকে যে কোনো স্টাইল আসতে পারে। তো দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে। দোলায়ে চামর, দোলায়ে চামর মানে কি, এটা হচ্ছে যে এক ধরনের একটা গরুর চামড়া দিয়ে একটা পাখা বানানো হতো, তো এটাকে বলা হয় মানে একটা পাখা বিশেষ। আর দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে, এখন কেশ, কেশ মানে তো তোমার হচ্ছে যে সাধারণত চুলকে বোঝায়। তো সাধারণত যে ফুলের বাতাসে যে ফুলের সুবাস এবং মানে শরৎকালে দেখা যায় যে তুমি একটু উঠানে বসে আছো, বাতাসের সেই মানে বাতাসের আক্রমণে তোমার মেয়েদের কথা বলা হচ্ছে যে মেয়েদের চুলটা ফুরফুর করে উঠতেছে। তার মানে কি, মানে যে পাখা দিলে যেরকম বাতাস করে যেন চুল উড়ে যায়, সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমাদের এখানে তুলনা করে বোঝানো হয়েছে। নবীন খঞ্জনে দেখি বড়হি কৌতুক। এই যে বড়হি কৌতুকের কথা কখন বলা হয়েছে, এটা শরৎকালে বলা হয়েছে। তো খঞ্জন মানে এটা এক ধরনের চঞ্চল পাখি। তো এই চঞ্চল পাখি যেন কৌতুক করে শরৎকালে, মানে কৌতুক বলতে কি তার মনে তখন আনন্দ, আনন্দ আর ধরে না তার মনে শরৎকালে। উপজিত জমিনী দম্পতি মনে সুখ। উপজিত মানে উপস্থিত হয়, আর জমিনী মানে হচ্ছে যে রাত। তার মানে কি, এই যে শরতের রাত, এত সুন্দর সিচুয়েশনে তখন শরতের রাতে এই যে দম্পতির মনে তখন হচ্ছে যে তোমার একটা মানে কামের ভাব জাগে, বা তারা হচ্ছে যে একে অপরের কাছে আসার জন্য খুবই ব্যতিব্যস্ত হয়ে যায়। তো মানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যে বসন্তকাল হোক, গ্রীষ্মকাল হোক, বর্ষাকাল হোক, শরৎকাল হোক, কোনো কালেই মাপ নেই। মানে বিষয়টা হচ্ছে ওই যে আমি বললাম যে একটা 5 স্টারে আছো, এসি রুম, ওটাকে তুমি বসন্তকাল কম্পেয়ার করতে পারো, এমনি একটা রোমান্টিক ওয়েদার। বাট ধরো যে বর্ষা হচ্ছে, তোমার রুম ফুটো হয়ে গেছে, এক কোনায় পানি পড়ছে, কিন্তু তারপরও পানি একটু মানে দেখা যাচ্ছে যে তোমার মাথার উপরে তো আর পানি পড়ছে না, তুমি আর এক কোনায় শুয়ে আছো। তো তখন হচ্ছে যে সেই জায়গাতেই তোমার দেখা যাচ্ছে যে একটা রোমান্টিক সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে, তোমার মনের মধ্যে একটা কাম জাগ্রত হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে যে মানুষ সবসময় একটা উত্তেজিত কামের প্রিয় প্রাণী বা প্রেমের প্রাণী। ওকে, এবার পরবর্তীতে হচ্ছে প্রবেশে হেমন্ত ঋতু
শীত অতি যায়। তো প্রবেশে হেমন্ত ঋতু, তার মানে হচ্ছে যে হেমন্ত ঋতুতেই কি শীতের আগমন ঘটে। পুষ্পতুল্য তাম্বল অধিক সুখ হয়। তো পুষ্পতুল্য তাম্বল, তাম্বল মানে এটা এক প্রকার পান। তো যারা হচ্ছে যে আমাদের দাদি নারীরা পান খায়, তো ওনারা দেখবা যে টাটকা পান খেতে বেশি পছন্দ করে। মানে একটা পান সদ্য বরজ থেকে তোলা হলো, ওই পানটার মধ্যে না আলাদা একটা মজা আছে। তো এই সদ্য তোলা পানটাকেই সাধারণত তোমার ওই যে পুষ্পতুল্য তাম্বলকে তুলনা করা হয়েছে। তো এটা তখন অধিক মজা লাগে, মানে অধিকও সুখ হয়। শীতের তরাসে রবি তরিতে লুকায়, মানে তখনকার সময়ে তো ধরো ইয়াংরাও পান খেত, এখনকার সময় একটু মুরব্বিদের পান দেখা যায়। আমাদের জেনারেশনগুলো যখন মানে ওল্ড হয়ে যাবে তখন দেখা যাবে যে ওই পানের এটা বাতিলই হয়ে গেছে আর কি, কারণ আমরা তো নিশ্চয়ই কেউ পানে অভ্যস্ত না। তো তরাসে মানে হচ্ছে ভয়ে, রবি মানে হচ্ছে সূর্য, তরিতে মানে হচ্ছে যে তোমার তাড়াতাড়ি, আর লুকায়ে মানে অস্ত যায়। তো তার মানে কি তোমার দেখো যখন হেমন্তকাল হয় তখন কি শীতের একটা আগমন চলে আসে। তো এই শীতের সময়, এখন কিন্তু আবার শীতকালের কথা বলছি, যে এই শীতকালে তোমার হচ্ছে যে সূর্য যেন ভয়ে লুকিয়ে পড়ে, মানে এত দ্রুত সূর্য অস্ত যায়। মানে এখন গরমকালে 7টার সময় সূর্য অস্ত যায়, কিন্তু শীতকালে দেখা যায় যে বিকাল 5:30 বাজতে বাজতেই মানে আমার আসরের রক্ত শেষ, মানে 5:30 তো মাগরিবের ওয়াক্ত শুরুই হয়ে যায়, 5টা বাজতে বাজতেই দেখা যায় যে সূর্য মূর্য সব ডুবে গেছে। মানে সূর্য যেন পলায়ে যাচ্ছে, শীতকালকে ভয় পায়, এই জিনিসটা বোঝানো হয়েছে। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহাই, নিশি মানে হচ্ছে রাত। এখন দেখো সূর্য যদি আমার তাড়াতাড়ি পলায়ে যায়, তাহলে চাঁদ আমার আকাশে বেশিক্ষণ থাকবে, তো তার মানে রাতও দীর্ঘস্থায়ী হবে। তো তুমি দেখো শীতকালে কি রাত দীর্ঘস্থায়ী হয় না? তো এখন একটা জিনিস দেখবা যে শীতকালে রাত দীর্ঘস্থায়ী হইলেও কিন্তু শীতের রাতে টানা ঘুম হয়, কিন্তু গরমকালে রাত ছোট হলেও বারবার ঘুম ভেঙে যায়। তো ব্যাপারটা হচ্ছে যে অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়, মানে দীর্ঘ রাত ঘুমায়েই মজা। আবার ধরো যে আমি সারা রাত টানা ঘুমাইছি, ভোরবেলা আমার ঘুম ভেঙে গেল, উঠতে কিন্তু ইচ্ছা হবে না, মনে হয় যেন আরও 2 ঘন্টা ঘুমাই আমি। তো চোখের পলকে অতি দীর্ঘ রাতও যেন পেরিয়ে যায় শীতকালে, মানে একটা ওই অবস্থাকে একটা রোমান্টিক কন্ডিশন হিসেবে কম্পেয়ার করা হয়েছে। তো পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, মানে তখন কি বিচিত্র বসন মানে পোশাক বা বসন বা অস্ত্রকে বোঝানো হয়েছে। তখন কি ওই যে পুষ্পসজ্জা ভেদ, তার মানে তখন হচ্ছে যে পুষ্পসজ্জা বলতে বিভিন্ন রঙিন পোশাকের আমরা কথা ভুলে যাই, তখন ওই সবার গায়ে একই মোটা সোয়েটার, মানে তখন আর আমরা পোশাকের ভেদাভেদ ভুলে যাই। তুমিও মোটা কাপড় পরো, আমিও মোটা কাপড় পরি। তখন ভাই আমার অত সময় নাই যে আমারও তো চাকচিক্য পোশাক পরতে হবে তোমার সাথে পাল্লা দিয়ে। ব্যাপারটা হচ্ছে আমার গায়ে শীত ঠেকাতে হবে, আমি 10টা 15টা যা পারি তাই পরি আর কি। তবে এখনকার মানুষ তো আরও মডার্ন, এখন তারা শীতকালে দেখা যাচ্ছে জ্যাকেটও পরতেছে মডার্ন মডার্ন আর কি। বাট কবিতাটা তো সেই 1600 শতকের 1700 শতকের, সেই রেসপেক্টে আর কি লেখা। তবে দেখো এখনকার সময়ের সাথে কিন্তু এখনও মিলে যাচ্ছে। তারপরে দেখো কাফুর কস্তুরি চুয়া জাবক সৌরভ। তো জাবক মানে মানে এই যে কস্তুরি চুয়া মানে হচ্ছে যে ঘন ঘ্রাণ, আর জাবক মানে হচ্ছে আলতা, আর কাফুর মানে শুভ্র গন্ধযুক্ত বিশেষ। মানে এই সময় কি দেখা যায় যে তোমার শুভ্র গন্ধযুক্ত বিভিন্ন কিছু মানুষজন শীতকালে গায়ে মাখে। মেয়েরা পায়ে আলতা দেয় কারণ তাদের পা খসখসে থাকে। এখনকার সময় তো গ্লিসারিন ক্লিসারিন দেয়, তিব্বত সুনু মাখে পাম, তারপরে তোমার ওই যে ঠোঁটে দেয় মেরিল টেরিল দেয়। আমি আবার কোনো ক্রিমের স্পন্সর করছি না। তো তখনকার সময় কি দেখা যেত যে এইসব কর্পূর টর্পুর বিভিন্ন কিছু ইউজ করছে। তো এই যেগুলোর একটা সুগন্ধ আছে, আহা নারী এগুলো মারতেছে, যুবক সে জিনিসটা দেখে আবারও উত্তেজিত হয়ে গেল। অর্থাৎ দম্পতির চিত্তে তো চেতনা অনুভব। আশা করি লাইনটার আর এক্সপ্লেইন করা লাগবে না, তোমরা এই বুঝে নিও। সো তার মানে অ্যাকচুয়ালি কবিতাটার মূল থিম বলা যায় যে তোমার প্রত্যেকটা ঋতুতে কিন্তু আলাদা আলাদা একটা সিচুয়েশন বিরাজ করে, কিন্তু আলাদা আলাদা সিচুয়েশনেও মানুষের কামের আলাদা আলাদা একটা অবস্থা তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে যে যখন আমি এসি রুমে আছি তখন এই এসি রুমের এই আবহাওয়াতে আমি মানে উত্তেজিত হয়ে যাচ্ছি, আবার যখন অসম্ভব গরমে আসি তখন দেখা যাচ্ছে যে গরমের মধ্যে হালকা একটু বাতাস পাইলে তখনই আমি হচ্ছে যে উত্তেজিত হয়ে যাচ্ছি, কামের দেবতা প্রেমের দেবতাকে আহ্বান করছি। সো অ্যাকচুয়ালি বলা যায় যে মানুষ সর্বদাই কামের পাগল, মানে যে কোনো সিচুয়েশনে সে হচ্ছে যে জায়গা খুঁজে নেয় যে কোন সময় এসে কীভাবে উত্তেজিত হতে পারে। আই থিঙ্ক তোমরা এই বিষয়টা সম্পর্কে আরও ভালো বেটার জানো আর কি। সো কবিতাটার মূল থিম আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যদি শব্দার্থটা নিয়ে এবার একটু এক্সপ্লেইন করি, আমি যদিও কবিতার মাঝখানে মাঝখানে বলে দিয়েছি শব্দার্থটাগুলো, তবুও আমি হচ্ছে যে বইয়ের সাথে সাথে একটু রিলেট করলে তোমরা জিনিসটাকে আরও সুন্দরভাবে কোরিলেট করতে পারবা। সুমাধব, সু মানে হচ্ছে সুবন বা উত্তম, মাধব মানে বসন্তকাল, অর্থাৎ সুবন বসন্তকাল।
মলয়া সমীর মানে দক্ষিণা স্নিগ্ধ বাতাস, কামের মানে কামদেবের, প্রেমের দেবতার, যেগুলো আমি বলেছি এগুলো এখন খুবই সংক্ষেপে যাচ্ছি। পদাতি মানে হচ্ছে পদচারী সৈনিক বা সংবাদ বাহক, এটা আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে সংবাদ বাহকরা পায়ে হেঁটে চিঠি দিয়ে বেড়াতো, এই জন্য তাদেরকে আর্টিলারি, সেনাবাহিনীর আর্টিলারিদের সাথে তুলনা করা হতো, যার জন্য তাদেরকে পদাতিক বা পদচারী সৈনিক বলা হতো। কৈল, কৈল মানে হচ্ছে করিল। বনস্পতি, এটা আমি বললাম যে যে বৃক্ষে ফুল ধরে না শুধু ফল হয়, অর্থাৎ অশ্বত্থ, বট ইত্যাদি বৃক্ষ। তারপরে আছে কিংশুক, কিংশুক মানে হচ্ছে যে পলাশ ফুল বা বৃক্ষ, পলাশ ফুল বা বৃক্ষ। তারপরে হচ্ছে সুরঙ্গ, সুরঙ্গ আমি বললাম, সু মানে হচ্ছে সুন্দর আর রঙ্গ মানে হচ্ছে রং, তার মানে কি সুন্দর রং বা শোভন বর্ণ। আর মল্লী মানে হচ্ছে বেলি ফুল বা বেলফুলও বলে। আর লবঙ্গ, লবঙ্গ হচ্ছে এটাও তোমার ওই যে লবঙ্গ একটা মশলা, বাট এটাও এক প্রকার ফুল বলা যায়, কারণ এই মশলাও একটা গাছ থেকে আসে, তো সেখানে একটা ফুল ফুটে। তো যাই হোক, গুলাল, গুলাল মানে হচ্ছে আবির বা ফাগ, যেটা বললাম ওই যে রং, এক ধরনের গাঢ় টকটকে লাল রঙকে বোঝানো হয়েছে। ঝংকার হচ্ছে বিনা যন্ত্রের শব্দ বা গুঞ্জন। এবং নিদাগ, নিদাগ মানে হচ্ছে গ্রীষ্মের প্রচণ্ড তাপ বা গ্রীষ্মকাল বা উত্তাপকে বোঝানো হয়েছে। শরণ, শরণ মানে হচ্ছে আশ্রয় বা শরণ, আশ্রয় অর্থে এটা বোঝায়, শরণার্থী থেকে আসছে শরণ শব্দটা। বরিশে, বরিশে মানে বর্ষিত হচ্ছে, অর্থাৎ অজস্র ধারায় বৃষ্টিপাত। পূরিত মানে পূর্ণ ভরা বা ভরপুর। সো নেক্সট পেজে হচ্ছে কৈলাস, শিবের বাসস্থান, অর্থাৎ হিমালয় পর্বতের একটা অংশ। এবং আমরা তো জানি যে শিবের মানে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা জানে যে শিব ক্যারেক্টারটাকে অ্যাকচুয়ালি একটা মানে রাগের সাথে তুলনা করা হয় সবসময়। তো এই জন্যই হচ্ছে মল্লার, মল্লার বা মালহার অর্থাৎ সঙ্গীতের একটি রাগ, অর্থাৎ রাত্রির দ্বিপ্রহরে এটা গাওয়া হয়। তো দাদুরি মানে হচ্ছে মাদি ব্যাং বা ভেকি, শিখিনী মানে হচ্ছে যে ময়ূরী, এবং অতিমন ভায়ে মানে মনে অনেক ভাব জাগে। পুনি মানে হচ্ছে পুনরায়। চামর মানে পাখা বিশেষ বা চমরি গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখনা, তার মানে হচ্ছে যে তোমার ওই যে গরুর পুচ্ছ দিয়ে তৈরি পাখনা, এই পাখনাটাকেই হচ্ছে মানে পাখা দিয়ে বাতাস করলেই তখন যেই একটা সুন্দর বাতাস হতো, ওইটাকেই আসলে তোমার তুলনা করা হয়েছে। মনে হচ্ছে যে এটা কোন মানে এটা কোন অংশের মধ্যে ছিল, এটা ছিল হচ্ছে যে শরৎকালের মধ্যে, কিন্তু এটা কিন্তু কোশ্চেনে আসবে যে এই যে এই চামর এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কোন ঋতুর মধ্যে পাওয়া যায়, এটা হচ্ছে শরৎকালের মধ্যে পাওয়া যায়। সো মানে পারলে মুখস্থ মতো করে ফেলো কবিতাটা, প্রত্যেকটা লাইন বা মানে রিলেট করো, ঠিক আছে, যে কোনটার সাথে কোনটা হয়। উপজিত, উপজিত মানে উপস্থিত হয় বা উৎপন্ন হয়। উপজিত মানে এই যে ছিল না যে উপজিত জমিনী দম্পতি মনে সুখ, মানে দম্পতির মনে বিভিন্ন সুখ উপস্থিত হয়, সুখ বলতে কাম বোঝানো হয়েছে বা প্রেম উপস্থিত হয় দম্পতির মনে, কিছু একটা মানে জানান দেয় তাদের মনে। তো তাম্বুল, তাম্বুল হচ্ছে এক প্রকার পান, অর্থাৎ এক প্রকার পান যা সুপারি, চুন ইত্যাদি সহযোগে খাওয়া হয়। তরাসে, তরাস শব্দটা আসছে ত্রাস থেকে, অর্থাৎ ত্রাসে বা ভয়ে। তুরিতে, তুরিতে মানে হচ্ছে দ্রুত, শীঘ্র বা তাড়াতাড়ি। আর কাফুর, কাফুর মানে হচ্ছে কর্পূর, অর্থাৎ শুভ্র গন্ধদ্রব্য বিশেষ। এবং কস্তুরি, কস্তুরি মানে হচ্ছে যে মৃগনাভি। এবং চুয়া, চুয়া মানে হচ্ছে গন্ধদ্রব্য এবং এক প্রকার সুগন্ধি নির্যাস, ঘন নির্যাস, যেটা হচ্ছে গায়ে মাখে মেয়েরা। এবং জাবক হচ্ছে আলতা, মেয়েরা পায়ে দেয়। এবার যদি আমরা পাঠ পরিচিতিতে আসি, দেখো আলাওলের ঋতুবর্ণন কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতীর ঋতুবর্ণন খণ্ড থেকে সংক্ষেপিত আকারে সংকলিত। ইটস নট মানে ইটস নট টোটাল, এটা সংক্ষেপিত কিন্তু। বিচিত্র ও প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাবে। তো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মানুষ মুগ্ধ হয়েছেন সংবেদনশীল কবিগণ। এবং ঋতু বর্ণনা মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি। তো এই আলাওল এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপবৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক প্রভাব তুলে ধরেছে, অর্থাৎ ঋতু বৈচিত্র্যের সাথে যে আমাদের মানে এক এক ঋতুতে যে এক এক পরিস্থিতি আমাদের মধ্যে ক্রিয়েট হয়, কিন্তু আমরা কিন্তু ঠিকই সেই প্রেম ভুলি না, প্রেম করতে ভুলি না। সো এই জিনিসটাকে বোঝানো হয়েছে। সো এই যে বসন্তের নবীন পত্র পুষ্প, এমসিকিউ আসার জন্য অনেক ইম্পর্টেন্ট।
বসন্তে কি হয়? মলয় সমীর, ভ্রমর গুঞ্জন ও কোকিলের কুহতান, এবং গ্রীষ্মের প্রচণ্ড তপনের রৌদ্র ত্রাস ও ছায়ার গুরুত্ব। আসতে পারে যে ছায়ার গুরুত্ব কখন বোঝা যায়, বা ছায়া জিনিসটা কখন আলোচনা করা হয়েছে। অনেকে বসন্তকাল মারবে, কিন্তু ছায়া জিনিসটা কি তোমার হচ্ছে গ্রীষ্মকালে বোঝানো হয়েছে। দেখো একটা লাইন ছিল যে রৌদ্রত্রাসে রহে ছায়া চরণে স্মরণ। তো এর মানেটা কি তোমার, যখন প্রচণ্ড তাপ হয় তো তখন তোমার মাথার উপরে যখন সূর্যটা থাকে তখন না কোনো ছায়া এক্সিস্ট করে না, কারণ ছায়াটা তোমার ভিতরে ঢুকে গেছে, এরকম একটা ফিল হয়। সাধারণত সূর্য যখন তির্যকভাবে থাকে তখন ছায়া দেখা যায়, এই যে দেখতে পাচ্ছ। কিন্তু একদম লাইট সোজাসুজি যদি একটা ছায়া হয় না, ওই ছায়াটার কোনো এক্সিস্ট করে না। তো তখন মনে হয় যেন ছায়াটা আমার পায়ের মধ্যে, চরণের মধ্যে ঢুকে গেছে, মানে ছায়া চরণে স্মরণ। ঠিক আছে, যাই হোক, দেখো পরের পাঠ পরিচিতিতে কি ছিল। পরের অংশে এরকম ছিল যে ছায়ার গুরুত্ব দেখা যায়, এবং বর্ষার মেঘ গর্জন, অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, একটানা দাদুরি শিখিনী রব, এগুলো কিন্তু সব বর্ষাকালে। এবার দেখো শরতের নির্মল আকাশ, ফুলের চামর দোলা। ফুলের চামর দোলা কখন দেখা যায়? শরৎকালে, নট বসন্তকালে। ফুল মানে অনেকে বসন্তকাল মারবে। খঞ্জনার নাচ মানে ময়ূরের নাচ বসন্তকালে। কোন কোন ফুলের কথা বলা হয়েছে এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আমি লাস্টে বলে দিব অবশ্যই। দেখো, শরৎ বিদায়ে হেমন্তে পুষ্পতুল্য, তাম্বুলের সুখ অর্থাৎ পান খাই শরৎকালে, এবং শীতের ত্রাসে তরিত সূর্য ডুবে যাওয়া, এবং রজনীতে সুখী দম্পতির চিত্তসুখ ইত্যাদি চমৎকারভাবে বর্ণিত হয়েছে কবিতাটিতে আর কি। ষড়ঋতুর বর্ণনার ভেতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ ও মাধুরী তুলে ধরেছেন। ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গ রূপকে যে সমৃদ্ধ করেছে তা এই কাব্যাংশ থেকে স্পষ্টভাবেই বোঝা যায়। তো এটাই ছিল আসলে বই থেকে সরাসরি ব্যাখ্যা। সো এইবার আমি হচ্ছে যে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে মানে আমার নিজের হচ্ছে আলাদা করে আমি এটা নোট করছি, সেখান থেকে আমি একটু বলি। দেখো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রথমত এই কবিতার মধ্যে কি কি ফুলের নাম আছে, কারণ তোমাকে বিভ্রান্ত করার জন্য এমসিকিউতে একটা অতিরিক্ত ফুলের নাম থাকতে পারে, অ্যান্ড দেন ইউ উইল বি কনফিউজড। স্বাভাবিক, ইটস নর্মাল। তো দেখো কি কি ফুল আছে, আছে কিন্তু কিংশুক, পলাশ ফুল আছে। মজার ব্যাপার হচ্ছে যদি কিংশুক এবং পলাশ দুইটাই থেকে অপশনে, অবশ্যই ইউ মাস্ট টু আনসার কিংশুক। বাট যদি পলাশ থাকে খালি, সো পলাশ মানে কিংশুক মানেই পলাশ, কিন্তু কি যে মায়ের প্যাচ আছে, বয়ে যেটা আছে তোমাকে ওটা দাগাইতে হবে, এই জন্য কিংশুক ফুল আছে অর্থাৎ পলাশ ফুল। এরপর আছে মল্লী, একই কথা প্রযোজ্য। মল্লী মানে কি বেলি ফুল। তারপরে আছে কি লবঙ্গ, লবঙ্গ কিন্তু একটা ফুল, এটাকে যেমন মশলার সাথে কম্পেয়ার করা হয়েছে একইভাবে লবঙ্গ নিজেও একটা লাল ফুল। এবং চম্পক, ঠিক আছে, চম্পা ফুল। সাত ভাই চম্পার ওই চম্পা, হ্যাঁ। পতঙ্গ, কি কি পতঙ্গ আছে? আচ্ছা দাদুরি মানে ব্যাং, মাদি ব্যাং, বা মাদি ব্যাঙের আমি আরেকটা নাম বলছিলাম, মনে আছে? ভেকি। শিখিনি, শিখিনি মানে হচ্ছে, শিখিনি মানে হচ্ছে ময়ূর। আর খঞ্জনা হচ্ছে যে একটা তোমার মানে বিশেষ পাখি। আমি পাঠ পরিচিতে সম্ভবত খঞ্জনাকে ময়ূর বলেছিলাম, বাট খঞ্জনা হচ্ছে যে একটা বিশেষ চঞ্চল পাখি, আর শিখিনি হচ্ছে যে ময়ূর। আর ভ্রমর হচ্ছে ভ্রমর, এটাকে মৌমাছির সাথে কম্পেয়ার করা যায়। এবার হচ্ছে যে দেখো ঋতু কী কী আছে, ঋতু আছে বসন্ত, তারপর আছে গ্রীষ্ম, বাট গ্রীষ্মকে কিন্তু গ্রীষ্ম বলা হয়নি, গ্রীষ্মকে বলা হয়েছে নিদাগ। তারপরে আছে বর্ষা, বর্ষাকে কিন্তু বর্ষা বলা হয়নি, বর্ষাকে বলা হয়েছে পাবন। শরৎ, শরৎকে বলা হয়েছে শারদ। তারপরে আবার হেমন্ত, শীত, এগুলো নর্মালি আছে। আচ্ছা এবার দেখো মানে ইম্পর্টেন্ট যেসব লাইন আছে, সেটা হচ্ছে যে কবিতায় প্রথম বর্ণিত ঋতু কী? প্রথম বর্ণিত ঋতু কিন্তু বসন্ত, বসন্ত দিয়ে কবিতা শুরু করা হয়েছে।
অ্যাডমিশনে এরকম আসতে পারে যে বসন্তকাল দিয়ে শুরু এরকম তোমার পাঠ্য বইয়ের কবিতা কি কি। সেটা হচ্ছে যে তোমার মানে বসন্তকাল আছে, তো তুমি বলতে পারো যেটা এখন আমরা পড়ছি ঋতুবর্ণন, আরেকটা হচ্ছে যে তাহারেই পড়ে মনে। রিলেট করতে পারছো? ওখানেও কিন্তু তোমার বসন্তকালের কথা আছে। আচ্ছা, কবির সঙ্গীত বিষয়ক কাব্য হচ্ছে রাগ পাতাল নামা, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। সেকেন্ড হচ্ছে আলাওল মৃত্যুবরণ করেন 1680 সালে। তোহফা আলাওলের লেখা নীতি কবিতা, তোহফা হচ্ছে নীতি কবিতা, এবং কবিতায় বসন্ত ঋতুর নবীন পল্লবের কথা বলা হয়েছে। তো নবীন পল্লবের কথা বলা হয়েছে বসন্ত ঋতুর। কবিতায় দুই পক্ষ আগে পাছে মধ্যে রয়েছে সুমাধব, দুই পক্ষ আগে পাছে মধ্যে কে আছে? সুমাধব আছে। মলয়া সমীর, মলয়া সমীর মানে হচ্ছে তোমার কামের পদাতিকে বোঝানো হয়েছে। তো মলয়া সমীর মানে কি, যখন দক্ষিণা বাতাস আসে তখনই কিন্তু তোমার প্রেমের দেবতার আগমন আসে। তো কবিতায় বনস্পতি গাছগুলো কি? বনস্পতি গাছগুলো কিন্তু মুকুলিত, অর্থাৎ মুকুল হয়েছে। দেখো কবিতায় কুসুমিত কিংসুক সমন বন, তার মানে হচ্ছে যে কুসুমিত কিংসুক সঘন বন। তো তার মানে হচ্ছে যে তোমার কুসুমিত কিংসুক বলতে এই যে লাল ফুলকে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে, আর কিংসুক তো আমরা দেখলামই পলাশ ফুলকে বোঝাই। কবিতায় পুষ্পিত সুরঙ্গের কথা বলা হয়েছে, পুষ্পিত সুরঙ্গ মানে সুরঙ্গ, সুন্দর লাল। কবিতায় ভ্রমর ঝংকার করে, তারপর ভ্রমরের ঝংকার কোকিলের কলরব শুনে মনে অনুভব জাগে কার? যুব মনের। একটা হচ্ছে যুব মনে, একটা হচ্ছে দম্পতি, মনে থাকবে। দেখো কবিতায় বসন্তকালে কোকিল কলরব করে। কবিতায় বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত হয়, মানে কবিতায় বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত হয়, এটা কিন্তু বসন্তকালে হয়। আচ্ছা এবার দেখো কবিতায় সূর্য অতি প্রচণ্ড হয় কি? নিদাগকালে বা গ্রীষ্মকালে। তারপরে সব সময় দম্পতির সাথে ব্যাপিত থাকে মদন, দম্পতির সাথে ব্যাপিত থাকে হচ্ছে মদন, এটাও কিন্তু তোমার দম্পতির সাথে ব্যাপিত থাকে মদন কোন সময়? গ্রীষ্মকালে। পাবনের সময় ঘন ঘন গর্জিত হয়, এবং নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত হয়। তো চৌদিকে পূরিত হয় এটা কি কোন সময়? বর্ষাকালে কিন্তু। আচ্ছা এবার দেখো কবিতায় ঘোর শব্দে ঘোর মল্লার রাগ পায়, এটা হচ্ছে কৈলাসে। মল্লার কোথায় রাগ পায়? কৈলাসে কিন্তু। এবং কবিতায় পুনরায় কীটকুল রব করে ঝংকারে ঝংকারে। এবং বর্ষাকালে যুবচিত্ত থাকে হরষিত। একটা জিনিস দেখো, গ্রীষ্মকালে বসন্তকালে, বসন্তকালে কি হয় সেটা হচ্ছে যে বসন্তকালে ভ্রমরের ঝংকার কোকিলের কলরব শুনে যুব মনে অনুভব জাগে, যুব মনে অনুভব জাগে বসন্তকালে ভ্রমরের ঝংকার এবং কোকিলের কলরব শুনে। তারপরে গ্রীষ্মকালে কি হচ্ছে? গ্রীষ্মকালে হচ্ছে তোমার সব সময় দম্পতির সাথে ব্যাপিত থাকে মদন। এইবার বর্ষাকালে, বর্ষাকালে কিন্তু আবারও তোমার যুবচিত্ত হরষিত থাকে, এবং হরষিত থাকে কিভাবে? তোমার হচ্ছে যে এই যে তোমার বিভিন্ন কীটকুলের ঝংকারে। এবং শারদ ঋতুতে আকাশ থাকে নির্মল, কুসুম বিকাশে দোলে চামর ও কেশ। কবিতায় শরৎ ঋতু প্রকৃতিতে প্রবেশ করে নির্মল আকাশে, এবং কবিতায় কৌতুক জাগে নবীন খঞ্জন দেখে। তো নবীন কৌতুক জাগে কি? নবীন খঞ্জন দেখে। তার মানে কি, তোমার যে খঞ্জন একটা পাখি, পাখির নাচ দেখে মনে একটা উৎফুল্লতা কাজ করে, একটা কৌতুক জাগে। তো কবিতায় জমির দম্পতির মনে উপজিত হয় সুখ, তার মানে কি তোমার এই শরৎকালে কিন্তু আবারও তোমার হচ্ছে যে দম্পতি চলে আসলো এবং তাদের মনে উপজিত হয় সুখ। হেমন্তকালে আবার অধিক সুখ হয় পান খেলে, অর্থাৎ তাম্বুল খেলে। এবং শীতের তরাসে রবি তুরিতে লুকায়। কোথায় লুকায়? তুরিতে, বা মানে কিভাবে লুকায়? তুরিতে, মানে শীঘ্রই। তো অতি দীর্ঘ সুখের রাত পোহাই কিভাবে? পলকে পোহাই কিন্তু। এবং উড়ে উড়ে এক হলে নিবারণ হয় শীত। তো কবিতায় দম্পতির চিত্তে চেতন অনুভব হয় শীতকালে, দম্পতির চিত্তে চেতন অনুভব হয় হচ্ছে শীতকালে, চেতন অনুভব হয় হচ্ছে তোমার শীতকালে। এবং কবির মতে দম্পতির চিত্তে চেতনা অনুভূত হয় চেতনা।
সো মানে কোন সময় কোন আবেগ অনুভূতিটা জাগে এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আমি আবারও বলছি যে কবিতায় দম্পতির চিত্তে চেতন অনুভব হয় শীতকালে। তার মানে শীতকালে কি হয়, যে একটা দম্পতির চিত্তে চেতন অনুভব হয়। হেমন্তকালে কি হয়, পান খেলে সুখ হয়। এবং শরৎকালে কি হয়, কবিতায় জমিনী দম্পতির মনে উপজিত হয় সুখ। এবং কবিতায় কৌতুক জাগে তোমার নবীন খঞ্জন দেখে। তারপরে তোমার বর্ষাকালে যুবচিত্ত থাকে হর্ষিত। কেন হর্ষিত থাকে? কীটকুল রব করে ঝংকারে ঝংকারে এবং ভ্রমরের গুঞ্জনে। আর মানে গুলায় ফেলবা না, কিন্তু তোমার কিন্তু অপশনে এরকম থাকবে যে বর্ষাকালে হচ্ছে যে দম্পতির সাথে ব্যাপিত থাকে যুবতী, মানে সরি, মানে ব্যাপিত থাকে কে, যুবতী নাকি হচ্ছে যে যুবক নাকি হচ্ছে যে দম্পতি। তো বর্ষাকালে হচ্ছে দম্পতি, ঠিক আছে? সব সময় দম্পতির সাথে ব্যাপিত থাকে মদন। সো এটা ছিল তোমার গ্রীষ্মকালে। আর বর্ষাকালে কি ছিল? বর্ষাকালে হচ্ছে যেটা বললাম শুধু যুবকের কথা। আর বসন্তকালে হচ্ছে যে ভ্রমরের ঝংকারে কোকিলের কলরব শুনে মনে অনুভব জাগে যুব মনে। এখন এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যে যখন আমার বসন্তকালে কি আমার ভ্রমরের ঝংকার এবং কোকিলের কলরব, এইটাই কিন্তু যুবকের মনে উত্তেজনা জাগে। আর বর্ষাকালে কীটকুলের রব পুনি ঝংকারে, মানে পুনি মানে পুনরায়, মানে বর্ষাকালে কিন্তু আমি কীটকুলের ঝংকারে আনন্দ জাগছে। বুঝতে পারছো? বর্ষাকালে আমার মনে আনন্দ জাগছে কি জন্য? কীটকুলের ঝংকারে। আমি উত্তেজিত হচ্ছি কেন? কীটকুলের ঝংকারে। আর বসন্তকালে কি হচ্ছে? বসন্তকালে হচ্ছে কোকিলের কলরবে এবং তোমার ভ্রমরের ঝংকারে বসন্তকাল, এবং কীটকুলের ঝংকারে আমি উত্তেজিত হচ্ছি কখন? বর্ষাকালে। আর মাঝখানে তোমার যে গ্রীষ্মকালটা গেল, মানে বসন্তকালে আমার যুবক উত্তেজিত হচ্ছে ভ্রমরের ঝংকারে। গ্রীষ্মকালে আবার তোমার কাপল বা দম্পতির কথা বলা হয়েছে, যে এই দম্পতি সতত দম্পতি মানে অনেস্ট কাপল, সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন। মদন মানে প্রেমের দেবতা। আবার তোমার বর্ষাকালে আবার চলে আসলো সে যুবক, মানে একবার যুবক একবার দম্পতি, একবার যুবক একবার দম্পতি, যে শুনিত যুবক চিত্ত হরষিত ডরে। এইবার তোমার হচ্ছে যে শরৎকালে কি হচ্ছে? আবার সেই উপজিত দম্পতি, জমিনী দম্পতি মনে সুখ, অর্থাৎ তোমার এই যে নবীন খঞ্জন দেখি বড়ই কৌতুক, তার মানে হচ্ছে যে নবীন যে খঞ্জন পাখি, এই খঞ্জন পাখির এই কৌতুক দেখে দম্পতির মনে আবার সুখ জাগ্রত হচ্ছে। তো তারপরে আবার দেখো যে তোমার হেমন্তকালে আবার কিন্তু যুবকও নেই, আবার কোনো দম্পতিও নাই, জাস্ট আমি পান খেলে সুখী, ঠিক আছে? আর শীতকালে কি? শীতকালে হচ্ছে যে তোমার পুনরায় আবার দম্পতির কথা বলা হয়েছে, যে মানে একবার কি একটা আনম্যারিড মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে এটা বোঝানো হয়েছে বসন্তকাল এবং বর্ষাকালে। আর ম্যারিড কাপলকে তোমার বোঝানো হয়েছে গ্রীষ্মকালে, এবং হচ্ছে যে দম্পতির কথা বোঝানো হয়েছে শরৎকালে, সাথে আবার শীতকালেও, ঠিক আছে? তো এটা জাস্ট একটু মনে রাখবার, হেমন্তকালে কেউ না। তো শীতকালে কি ছিল? যে দম্পতির চিত্তের চেতন অনুভব হয়, এবং কাফুর কস্তুরী চোয়া যাবক সৌরভ, ঠিক আছে? সো কবি দম্পতির চিত্তে চেতন অনুভব হয় শীতকালে, এবং কবির মতে দম্পতির চিত্তে চেতন অনুভব হয় চেতনা। সো যথেষ্ট কঠিন একটা কবিতা ছিল, আমি চেষ্টা করেছি আমার মতো যথেষ্ট সহজভাবে বোঝাতে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তীতে চেষ্টা করব আরও সাবলীলভাবে কোনো কবিতাকে এক্সপ্লেইন করার জন্য। সো ধন্যবাদ সকলকে। তোমরা যদি মনোযোগ দিয়ে এটা শুনে থাকো অবশ্যই বুঝতে পারবা। একবার না শুনলে 5বার শোনো, কোনো সমস্যা নাই। একবার শোনো, আমি যেটা যেটা বললাম এভাবে নিজেরা রিলেট করে পড়ার চেষ্টা করো, বুঝে যাবা, দ্যাটস ইজি। সো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই।